কেমন আছেন ভাবনা? খুব ভালো। ভাবনা, শিল্পী 3 প্রকার: ভালো শিল্পী, অশিল্পী এবং বিপদগ্রস্ত শিল্পী। বিপদগ্রস্ত শিল্পী। কারণ এটা মনে পড়লো আমার, কারণ আমি কিছুদিন আগে দেখেছিলাম আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এরকমটা লেখা শেয়ার করেছিলেন হুমায়ুন ফরিদির কথা। তো হুমায়ুন ফরিদি কি মানে আসলেই মানে অভিনয়ের জন্য আমরা মানে তাকে কোন জায়গায় রাখবো? সবাইকেই তো আমরা শ্রেষ্ঠ বলি, কাউকে শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ বলি, তো তিনি কি আসলে শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ? ভালো, সব ঠিক আছে, কিন্তু ব্যতিক্রম কোন জায়গায়? মানে কেন আপনার কাছে ওনাকে এরকম মনে হয়? আপনার কথাগুলো শুনছিলাম, আমার গুজবাম্প হচ্ছিল। তো আমার মনে হয় যে তার নামটা শুনলেই একজন শিল্পীর যখন গুজবাম্প হয় তখন আসলে সে বুঝতে পারে যে সে আসলে তার মনের কোন জায়গায় অবস্থান করছে। এবং আমার যেটা মনে হয় যে সে একটা ইনস্টিটিউট অ্যাক্টিংয়ের, এবং আমরা খুব অভাগা যে আমরা খুব অল্প সময় তাকে হারিয়ে ফেলেছি, এবং তার আরও অনেক কাজ করার দরকার ছিল। এবং এখন যে মানে এই সময়টা সে যদি বেঁচে থাকতেন তাহলে আসলে সে আরও অনেক দুর্দান্ত কাজ আমাদেরকে দিতে পারতেন বলে আমি মনে করি। আর আমার যে অভিনয়ের গুরু আমি বলি সৈয়দ জামিল আহমেদকে, জামিল স্যার আর হচ্ছে হুমায়ুন ফরিদি খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো স্যার সবসময় ক্লাসে তার কথা বলেন সবসময়, এবং সবসময় বলেন সে এত আনপ্রেডিক্টেবল অ্যাক্টর ছিল। এবং আমরা হয় না যে অনেক কি বলবো স্ক্রিপ্টে কি লেখা আছে সেটাই একদম মুখস্থ বিদ্যার মতো করা বা হোয়াট এভার, এবং স্টেজেও সে ভীষণ আনপ্রেডিক্টেবল ছিল, স্টেজে এবং স্ক্রিনেও। সো আমি এটা সবসময় ফিল করেছি যে আই এম অলসো ভেরি আনপ্রেডিক্টেবল অ্যাজ অ্যান অ্যাক্টর। মানে আমার অনেক কিছু করতে ইচ্ছা করে শটের মধ্যে, যেটা হয়তো স্ক্রিপ্টে লেখা নাই, বাট ওই চরিত্র হয়ে আমার অনেক কিছু করতে ইচ্ছা করে। অনেক সময় আমি করি, আবার অনেক সময় করি না, যে আচ্ছা ডিরেক্টর কি হ্যাপি হবে নাকি না। এখন যেটা হচ্ছে, এখন আর আমি লজ্জা পাই না। এখন আমি ডিরেক্টরের সাথে শেয়ার করি যে আচ্ছা আমার এটা করতে ইচ্ছা করছে, সো আমি কি করতে পারি কিনা, বা করতে করতে হয়তো করে ফেলছি। সো আমার খুব আনপ্রেডিক্টেবল অভিনেতা পছন্দ। তো আর তার জীবনবোধ, তার অভিনয় আমার খুব ব্লান্ট লাগে তাকে। আমার মনে হয় যে অভিনেতা তো এরকমই হবে, দাপুটে, কিছু যায় আসে না, ড্যাম কেয়ার। এখানে ভাবনা একটা কথা বলছি, মানে আপনি বলছিলেন আনপ্রেডিক্টেবল, সেটি তো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার কি বলি, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, আমরা মানে আমাদের দর্শকরা কিংবা আমাদের সবাই মিলেই মোটামুটি যারা হচ্ছে নায়কের রোল করেন কিংবা নায়িকার রোল করেন, তাদেরই দর্শকপ্রিয়তা পাবার সুযোগটা বেশি হয়, সম্ভাবনাটা বেশি হয়, দর্শক তাদেরকেই বেশি মনে রাখেন। মানে ক্যারেক্টার অভিনেতা এদেরকে আমাদের মানুষজন অতটা নিতে চান না। কিন্তু হুমায়ুন ফরিদি মনে হয় আমাদের এখানে প্রথমতম একজন যিনি হচ্ছে সবসময় নেগেটিভ রোল করেও নায়কের আসন পেয়েছেন। মানে তাকে মূল্যায়ন করতে গেলে এই বিষয়টাও আমাদের মাথায় নিতে হবে কিনা? অ্যাবসলিউটলি, এটা হচ্ছে আমি বলবো যে তার অভিনয়ের যে শক্তিটা এটাই, এবং সেটা অভিনয় হোক, সেটা পেইন্টিং হোক, সেটা আপনার কবিতায় হোক। আমার আমার মনে হয় যে আপনি যদি আপনার দর্শককে কানেক্ট করতে পারেন আপনার শিল্পের মাধ্যমে, তার চাইতে বড় শিল্পী আসলে কেউ নাই। সো আপনি ও হিরো হতেও পারেন, আপনি নাও হতে পারেন, কিন্তু আপনার সাথে আপনার দর্শকের কানেকশনটা যদি আসলে জোরালো না থাকে, তখন আপনি যতই ভালো কাজ করেন এটা আসলে কিছু যায় আসে না। যেরকম সত্যজিৎ রায় কিন্তু তার ইন্টারভিউতে বলেছে, তাকে যখন জিজ্ঞেস করেছে যে আপনি আপনার কোন ছবিগুলোকে এগিয়ে রাখবেন, সে কিন্তু বলেছে যে ছবিগুলোকে দর্শক এগিয়ে রাখবে ইতিহাসে, আমি সেই ছবিগুলোকেই এগিয়ে রাখবো। তো কত সরল একটা উক্তি, মানে কত সরল একটা কথা। তো দর্শকের ভালোবাসা আসলে যারা পায় তারা তো আসলেই মহান মহান, সৌভাগ্যবান। তারপর এখানে না ভাবনা আরেকটা দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছে, এখনো চলে, সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে সত্যজিৎ রায়ের কথা, বা অন্য মানে ধরুন শুধুমাত্র ফিল্ম কিংবা আমাদের ভিজুয়াল মিডিয়ার কথা যদি না, আমাদের লেখালেখির কথা বলছিলেন, পেন্টিংয়ের কথা বলছিলেন, দর্শকপ্রিয়তা সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে শিল্প জিনিসটাই তো আসলে মানুষের জন্য, তো যাদের জন্য শিল্প তারা যদি পছন্দ করেন সেটা তো একটা সার্থকতার বড় জায়গা। কিন্তু জনপ্রিয়তা এবং ভালো দুটার মধ্যে একটা দ্বন্দ্বের ব্যাপারও আছে। মানে কীরকম আপনাকে আমি একটু উদাহরণ দিই, যেমন ধরুন শরৎচন্দ্রের কথা বলি আমরা।
অপরাজেয় কথাশিল্পী, মানে তো মানে কি বলবো যে এটা তো আমাদের আর বর্ণনা করে বলার কিছু নেই। তো সেই জায়গাতে দেখুন ওনার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হচ্ছে দেবদাস, সবচেয়ে বেশি পড়েছে মানুষজন। এটি নিয়ে একাধিক সিনেমা হয়েছে, ওনার অন্যান্য লেখা নিয়েও হয়েছে, কিন্তু এটি নিয়ে একাধিক হয়েছে, একাধিক ভাষায় হয়েছে। কিন্তু বলেন যে এটি তার সবচেয়ে ভালো লেখা নয়, বরং এটি জনপ্রিয় লেখা। তো এই জনপ্রিয়তা আর এই ভালো বা মানোত্তীর্ণ, এটার যে দ্বন্দ্ব, এই জায়গাতে আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ হচ্ছে ভালোর কোনো শেষ নাই। সেটা কাজে হোক, সেটা জীবনে হোক, সেটা স্বপ্নে হোক, ভালোর আসলে কোনো শেষ নাই। আর হচ্ছে মানে জনপ্রিয়তা বা ভালো ভীষণ আপেক্ষিক লাগে আমার কাছে। কারণ আজকে আমি অনেক জনপ্রিয়, কালকে আমি একদমই জনপ্রিয় না। এটাই স্বাভাবিক, মানুষের জীবনটাই এটা। তো এটাকে আমি আসলে খুব একটা ওইভাবে দেখি না যে ভালো খারাপ। আসলে তো মাপা যায় না, আর্টকে আপনি মাপতে পারবেন না। মানে একদম জঘন্যটা আমরা বুঝতে পারি যে এটা আসলে খুবই খারাপ, মানে ওইটা হয়তো বোঝা যায় যে না মানে এটা মানে দিস ইজ নট ডান। বাট যারা আসলে শরৎচন্দ্রের কথা আপনি বলছেন বা সত্যজিৎ রায়ের কথা যদি আমরা বলি, প্রিচার ব্রুকের কথা বলি, বা হোয়াটএভার আমরা যাদেরকে আসলে অ্যাডমায়ার করি, রাইট? তো ভ্যান গগের পেইন্টিংয়ের কথা যদি আমরা বলি, আমরা যাদেরকে অ্যাডমায়ার করি তারা কিন্তু কোনো খারাপ কাজই করে নাই। আসলে তাদের বিষয়টাই হচ্ছে আলাদা। তো যে আসলে ভালো শিল্পী তার পক্ষে সম্ভব না। কারণ বাট এখন আমরা যে সোশ্যাল মিডিয়ার যুগে আছি, এখানে তো দেখেন আপনি বুঝতেই পারেন যে কোনটা আসলে একদমই জঘন্য, আমরা বুঝতে পারি। সেটাকে তো আমরা শিল্প হিসেবে ধরবই না, এটা তো বাইরে। বাট যারা আসলে শিল্পী হতে চায় তাদের আসলে ভালো খারাপ আমার মনে হয় না। আপনার একটা কবিতা হয়তো আমার অনেক ভালো লাগছে, আরেকটা কবিতা আমার ভালো লাগছে না। এটা আমি এভাবে মনে করি যে ওই কবিতাটা আমার এত বেশি প্রিয় এই কারণে আমার জীবনের সাথে মিলে যায়। মানে আমি কানেক্ট করতে পারছি যে আরে এটা তো মনে হলো আমার জানুয়ারির 18 তারিখের ঘটনার সাথে মিলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আই এম ইন লাভ উইথ ইউর দিস কবিতা, রাইট? সো আমার এটা মনে হয় যে মানুষ যখন নিজের সাথে আর্টকে মেলায় যে এটা আমার মতো, তখন সেটা জনপ্রিয় হয়ে ওঠে। রাইট, নিজের সাথে মেলানো। আবার ধরুন আরেকটা যন্ত্রণা সইতে হয়, যেমন ধরুন আপনি বলছিলেন যে এখন ধরুন আপনার পাঠক, আপনার দর্শক সবাই তো আপনার পরিচিত নয় না, আপনার পরিচিত গণ্ডির বাইরেই বরং বেশি। কারণ সব দর্শক, সব পাঠক তো সরাসরি আপনাকে কানেক্ট করতে পারে না, সম্ভব না। কিন্তু যারা পরিচিত, আপনি যেমন বলছিলেন যে আপনার হয়তো বা কোনো লেখা নিজের সঙ্গে মিলে যাচ্ছে বা মনে হচ্ছে এরকমটা, কিন্তু সেই লেখককে আপনি হয়তো চেনেন না, বা সেই অভিনেতার সঙ্গে হয়তো আপনার পার্সোনালি দেখা হয়নি, কথা হয়নি এ নিয়ে, কিন্তু এরকম একটা বিষয় আপনার মধ্যে ঘটে যায়। আবার যন্ত্রণাটা কোন জায়গায় আমি বলছিলাম, আপনার পরিচিত একজন পাঠক, আপনার পরিচিত গণ্ডির মধ্যে আপনার পরিচিত একজন দর্শক, তিনি আবার হয়তো আপনাকে উল্টো প্রশ্ন করে বসছেন যে এটা যে লিখেছেন বা এই অভিনয়টা যে করেছেন এটা কি আপনার জীবনে ঘটেছে? এইটা একটা খুব যন্ত্রণা, ঝামেলা, হ্যাঁ, খুব একটা যন্ত্রণার বিষয়। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে যাই। আপনি যেটি বলছিলেন না, মানে ধরুন শিল্পী বা শিল্পের সঙ্গে যারা থাকেন তারা একটু 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 সাধারণ ঘরানার বাইরে হন, মানে 5 জন মানুষ থেকে তিনি আলাদা বলেই হয়তোবা তিনি শিল্পী হয়ে উঠতে পারেন। তো এই জায়গাতে যেমন উদাহরণ দিই, কাক আপনার প্রিয় পাখি, সচরাচর অনেকেরই এটা হয় না, অনেকের বেশিরভাগেরই হয় না। তো এই যে ব্যতিক্রমটা, তো এই বিষয়গুলো মানে সব কিছু মিলিয়ে আপনার সমাজে বাস করতে গেলে চারপাশের মানুষগুলোকে নিয়েই বাস করতে হয় সব জায়গাতে, শিল্পের যন্ত্রণা কি কেমন? প্রবল। একজন শিল্পীর প্রচুর তাচ্ছিল্য দরকার। এটা আমি আমার জীবন থেকে বলছি যে প্রচুর তাচ্ছিল্য, একটু প্রচুর উপেক্ষা, প্রচুর খারিজ করে দেয় আপনাকে, প্রচুর মানুষ খারিজ করে দিবে। তো এটাই তো শিল্পীর লড়াই আসলে। এখন সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখে তো বুঝবে না যে আমার লড়াইটা আসলে কি, আপনাকে দেখে তো বুঝবে না যে আপনি আসলে মানুষটা কেমন, পসিবল না। তো এটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি খারিজ হয়ে যাবেন 10 জনের কাছে তখন তো নতুন অনেক কিছু আসে, তাই না? যখন আপনি মরে যাবেন তখনই তো আবার আপনি বাঁচতে চাইবেন। আর শিল্পীর বেদনা খুব গুরুত্বপূর্ণ। আমার জীবনে এটা হয়েছে যে আমি যতবার আসলে বেদনায় আক্রান্ত হয়েছি ততবার আমার কবিতা হয়েছে, ততবার আমার ছবি হয়েছে, ততবার আমি নতুন একটা কাজের জন্য অনেক বেশি উদ্দীপনা পেয়েছি। তো আমার জীবনে বেদনা অনেক গুরুত্বপূর্ণ, তাচ্ছিল্য অনেক গুরুত্বপূর্ণ, সকল কিছু অনেক গুরুত্বপূর্ণ। আর কাকের কথা, আসলে কাক তো আমার পছন্দের পাখি, এবং এটা আমার এই জন্য আমি এত লাউডলি বলি কারণ
সবাই কাককে তাচ্ছিল্য করে। তো সবাইকে আবার যারা খুব হেয় করে আমার তাদেরকে ভালোবাসতে ইচ্ছে করে। এটা আমার মধ্যে আছে যে আমি খুব আবার যে অনেক মুকুট পাচ্ছে তার সাথে আমার কানেকশন হয় না, হয়তো যে কোনায় বসে আছে তার সাথে আমার কানেকশন হয়। আমার মনে হয় যে ওর গল্পটা কি। তো কাককে সবাই অনেক তাচ্ছিল্য করে, বাট আমার মনে হয় কাকের চাইতে সুন্দর পাখি আর নাই, এবং আমার সাথে তাদের একটা কানেকশন আছে। এবং আমার বাসায় তারা আসে, আমার মনে হয় তারা আমাকে অনেক আশীর্বাদ করে। আমি যে তাদের কথা সব জায়গায় বলি এটা তারা বুঝতে পারে, তারা এটা জানতে পারে। আপনি দেখেছেন কিছুদিন আগে রিপোর্টে যে ঢাকা কাকশূন্য হয়ে যাচ্ছে। তো আমি চাই না যে কাকশূন্য হয়ে যাক, কারণ কাক কিন্তু আমাদের ঐতিহ্য, তাই না? এত সুন্দর ব্ল্যাক, আর কোনো কালার নাই, কত স্মার্ট, রাইট? শুধুমাত্র কালো বলে তাকে এত তাচ্ছিল্য যে সে টিয়া পাখির মতো সুন্দর না। না, আচ্ছা এখানে না আমি আরেকটা প্রসঙ্গ আমার মনে বলে, আপনি যেটি বলছিলেন যে বেদনা থেকেই আপনার কবিতা আসে, বেদনা থেকে আপনার ভালো পেন্টিং হয়। আমাকে একবার জিজ্ঞেস করেছিল কেউ একজন যে কবিতা কি, একটা ইন্টারভিউতে। আমি বলেছিলাম যে কবিতা হচ্ছে নিস্তারহীন দহন যাত্রা। আহা, এটাও একটা কবিতার লাইন। অসাধারণ, ঠিক আছে, অসাধারণ। কবিরাই এভাবে বলতে পারে আসলে। থ্যাংক ইউ, True. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কবিতা নিস্তারহীন দহন যাত্রা। জি। খুব ছোট কিছুর জন্য কখনো কষ্ট হয় বা আফসোস হয়? ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঘাসের মধ্যে একটা ছোট্ট ফুল ফুটে আছে, ফুলটার নাম জানি না আমরা, যাচ্ছেন, ছোট্ট একটা পোকা, এরকম একটা জায়গায় বসে আছি, কোনো একটা পাখি ডাকছে, যে পাখিটার হয়তো নাম জানি না, পরিচিত নয় পাখির ডাকটা, মানে কোন পাখি, কোকিলের ডাক তো সবাইকে আনন্দিত করে, আমি বলছি নাম না জানা কোনো পাখি। এরকম কোনো কিছুর জন্য কখনো আফসোস হয় কিনা? খুবই বড় প্রশ্ন করলেন। মানে আমার মনে হয় যে মানে দৃশ্যকে পাশ কাটানো তো মুশকিল যদি আপনার বোধ থাকে। সো খুব একটা দৃশ্যকে পাশ কাটাতে আমি পারি না, এটা হয় না। আর ছোট ছোট জিনিস না, আমার মনে হয় যে কারো জন্যই কষ্ট লাগে। আমার কোনো কিছু, তেলাপোকার জন্যও আমার কষ্ট লাগে, আমি তেলাপোকাও মারতে পারি না, পিঁপড়াও মারতে পারি না, কষ্ট লাগে। হয়তো মনে হয় যে হ্যাঁ তেলাপোকা তো মেরে ফেলা উচিত, কিন্তু মায়া লাগে আবার যে আরে ও তো আজকেই ওর জীবনটা শেষ, কষ্ট লাগে। বাট আপনাকে তেলাপোকা বিদায় করতে হবে বাসা থেকে, তো কাজগুলো আমি করি না আর কি, হয়তো বাসার অন্যরা করে, আমার কষ্ট লাগে, আমার আঘাত লাগে, হ্যাঁ লাগে। খুব অসহ্য সুন্দরের সামনে যখন দাঁড়ান আপনার কি অনুভূতি হয়? কেন বলছি, ধরুন আমরা কোনো সুন্দর জায়গায় গেলে সবাই একটা ছবি তুলি, তো সৌন্দর্যকে কি কখনো মানে ফ্রেমবন্দি করা যায়? না, করা যায় না, তবে আমার ছবি তুলতে ভালো লাগে, এটা ঠিক। কারণ আমার মনে হয় যে মানুষ চলে যায় খুব দ্রুত, আর আমি আজকে এই জায়গায় আছি, এত সবুজ, এই ছবিটা আমি তুলে রাখলাম, হয়তো আমার এই ছবিটা কখনো কোনো প্রচ্ছদে কাজে আসতে পারে বা আমার পেইন্টিংয়ে কাজে আসতে পারে, এর জন্য আমি প্রচুর ছবি তুলি, আমার ছবি তুলতে খুব ভালো লাগে। আর আমার নিজের ছবি তুলতেও আমার খুব ভালো লাগে, নিজেকে সুন্দর দেখতেও ভালো লাগে। কিন্তু সুন্দরকে তো আপনি ফ্রেম বন্দি করতে পারবেন না, এটা এটা সম্ভব না, এটা পসিবল না। আপনার চোখে বন্দি করতে পারেন, ফ্রেমে বন্দি করাটা ডিফিকাল্ট। চোখে বন্দি করা থেকে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ মগজে বন্দি করা। আর আসলে যাকে আপনি বন্দি করতে চান তাকে আপনি না দেখলেও বন্দি করতে পারেন, অথবা বন্দি করা মানে নতুন করে মুক্তি দেওয়া। আর আরেকটা বিষয় হচ্ছে কি, মানুষের যে ছবি তোলার কথা বললেন বা সুন্দর জায়গায় যাবে, আসলে তো আমরা ছবি তুলি না, আসলে তো আমরা স্মৃতি জমাই। স্মৃতি জমা, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, সেটাই। কারণ হয় কি, যখন দেখবেন যে খুব আড্ডায় আছি এবং সবচেয়ে কাছের মানুষদের সাথে ছবি কম থাকে, রাইট। আমার সবচাইতে যারা অনেক ক্লোজেস্ট বন্ধু বান্ধব, এদের সাথে আমার সবচাইতে কম ছবি, কারণ আমরা তখন মুহূর্তে থাকি, আমরা তখন একসাথে আড্ডা দিচ্ছি, কথা বলছি। বাট তাদের সাথেই বেশি ছবি থাকে যাদের সাথে আসলে ছবিই তোলা হয়, সময়টা আর উদযাপন হয় না, এটা আমি খেয়াল করেছি। এরকম অনেক দিন হয় যে আমি আমার বন্ধুদেরকে বলি, কি রে একটা ছবিও তুললাম না, আল্লাহ, মানে এটা হয় কিন্তু আমাদের যে আল্লাহ একটা ছবিও তোলা হলো না। এটা তখনই হয় যখন আপনারা একসাথে আছেন, তখন ছবি তোলার কথা তো মাথায় থাকে না। আমরা অনেকগুলো
কাজের সঙ্গে তো আপনি জড়িত। ধরুন আপনি ছবি আঁকেন, আপনি অভিনয় করেন, আপনি লেখেন। তো ধরুন না, প্রত্যেকটা কাজেই আমরা একটু আলাপ করছিলাম মানে এই শোটা শুরুর আগে, মানে যারা ক্রিয়েটিভ মানুষ, যারা সৃষ্টিশীল, অ্যাপ্রিসিয়েশনটা তাদের জন্য একটা অনুপ্রেরণা হয়। মানে আমাকে মানুষ ভালো বলবে, আমি ভালো বলুক, এই জন্য তো সৃষ্টিশীলরা সৃষ্টি করেন না, কাজ করেন না। কিন্তু তারপরেও মানে ভালো কাজের প্রশংসা মানুষকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। তো আপনি এই জিনিসগুলোকে কিভাবে দেখেন বা কীভাবে নেন? আমার তো খুবই মানে কাজ করে, অনুপ্রেরণা খুব দারুণভাবে আমার আমার কাজে কাজ করে আর কি। তো আমার মনে হয় অনুপ্রেরণা ভীষণ জরুরি একজন শিল্পীর জীবনে, এবং প্রশংসা জরুরি, তাকে আদর আদর জরুরি, এগুলো এগুলো জরুরি। যেমন বেদনা তাচ্ছিল্য জরুরি, সেরকম আদরও জরুরি। কারণ আপনি মানুষ হিসাবে যতটা না ইমোশনাল, শিল্পীরা তো আরো বেশি ইমোশনাল হয়। ওই যে বললাম না যে আপনি তো পাশ কাটাতে পারেন না অনেক কিছু, হয়তো অনেকে অনেক কিছু পাশ কাটিয়ে যায়, একজন শিল্পী কিন্তু পারে না, ডিফিকাল্ট তার জন্য। বা সে যদি পাশ কাটায়ও তার কষ্ট হয়, তার বেদনা হয় নিজের সাথে নিজের, যে আমি করতে পারছি না কেন। তো ওই জায়গা থেকে আসলে অনুপ্রেরণা ভীষণ জরুরি। আর আপনি কাজ করছেন কেন? মানুষের ভালোবাসার জন্য, তাই না? আপনার শিল্পটা মানুষ দেখবে, আপনার অভিনয়টা মানুষ দেখবে, আপনাকে প্রশংসা করবে। তো আমরা তো আসলে মানুষের জন্যই কাজ করি, এন্ড অফ দ্য ডে দর্শকের জন্যই কাজ করি। তো দর্শকের অ্যাপ্রিসিয়েশন খুব দরকার। শিল্পীকে কি চারপাশ অনেক সময় খুব বেশি আঘাত দেয়? আপনার কি মনে হয়? আমার মনে হয় এখন সঙ্গে আরেকটু যোগ করে দেব, থামিয়ে আপনাকে, আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমার মনে হয় শিল্পীকে আঘাতপ্রাপ্ত হয় আর অনেক প্রেক্ষাপট তৈরি হয়েছে, বরং বেড়েছে আরো। এবার বলুন আপনি। অ্যাবসলিউটলি, কারণ এখন আপনি তো স্টারদের, আর্টিস্টদেরকে খুব হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন। তো হাতের নাগালে পেয়ে গেলে তো নানান ধরনের কথা হবে, তাই না? এখন আপনার মানে ইফ ইউ হ্যাভ আ অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়াতে, আপনি চাইলেই যা খুশি তা লিখে দিতে পারছেন। আগে তো আপনি ববিতাকে সেটা লিখতে পারতেন না, সেই সুযোগটাই ছিল না আপনার, তাই না? তো আপনার অনেক দূরের ছিল, আগের সেলিব্রিটিরা অনেক দূরের ছিল, এখন সেলিব্রিটিরা অনেক কাছের, একদম ঘরের, মানে একদম আপনার হাতে, তাই না? আপনি হাতেই সব দেখতে পাচ্ছেন। তো আপনি তখন তাকে তাচ্ছিল্য করা সোজা, তাকে খারিজ করা সোজা। তো ওইটা তো আগে ছিল না, তো এটা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই দর্শকদের পজিটিভ জিনিসটা বেশি থাকে কিন্তু শিল্পীদের প্রতি। 99% মানুষ আপনাকে ভালোই বলবে, 99% মানুষ, 1% হয়তো বলবে, সেটা আপনি সহ্য করতে পারবেন। কিন্তু আপনার ইন্ডাস্ট্রির মানুষ বা আপনার কলিগরা বা আপনার অন্য কবিরা ধরেন, তারা আপনাকে যখন আঘাত করবে সেটা ডিফিকাল্ট নেয়া, এবং তারাই বেশি আঘাতটা করে। আপনি খেয়াল করবেন যে দর্শক আপনাকে আঘাত করছে না, আপনাকে আঘাত করছে আপনার ফ্রেটার্নিটির লোক, কারণ দর্শক আপনাকে সেলিব্রেট করতে চায়। কিন্তু ওই যে যেটা বলছেন না আপনি, ধরেন আমরা আসলে না স্বীকৃতি দিতে বড় নারাজ। আমরা কাউকে মানে আমরা অনেক কৃপণ এই ব্যাপারটায়, আমরা কাউকে স্বীকৃতি দিতে চাই না। আপনি বলছিলেন যে আপনার পাশের লোকটাই, আমার পাশের লোকটাই, মানে আপনি ভালো করছেন, আমি বুঝতে পারছি যে আসলেই ভালো, ওটাতেই সমস্যা, এবং ওইটাকে তো আমি স্বীকৃতি দেবই না, বরং ওটাকে কিভাবে আর একটু টেনে নিচে নামানো যায়। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এটাই অবাক লাগে যে আপনি কি করছেন সেখানে আমার দরকারটা কি? মানে আপনার কাজ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, আমরা সবাই কাদের জন্য কাজ করি? দর্শকের জন্য। তো দর্শককে ইয়ে করেন না, অপেক্ষা করেন দর্শকের জন্য যে দর্শক কি বলবে। আপনি কেন বলছেন যে কিছুই হয় নাই, কিছুই পারেন, কেন করছে, কি করছে? হু আর ইউ? তাই না? আপনিও দর্শকের জন্য কাজ করেন, আমিও দর্শকের জন্য কাজ করি। লেট দেম ডিসাইড ওয়াই ইউ আর ডিসাইডিং। এটা আসলে ডিসাইড করা হচ্ছে জাজ করা। রাইট। ভাবনা, কথা বলছিলাম তো, ধরো আপনার লেখালেখির প্রসঙ্গে আসি। আপনার বইয়ের নাম হচ্ছে, কবিতার নাম হচ্ছে ডানপন্থী কবিতারা। আপনার কবিতার বইয়ের নাম হচ্ছে রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না। আপনার উপন্যাস, আপনার বইয়ের গুলনেহার, গোলাপি জমিন, সবশেষ আপনি লিখলেন কাজের মেয়ে। নামগুলা ব্যতিক্রমী, গল্পের কবিতার প্লটগুলো ব্যতিক্রম। এই ব্যতিক্রম করে ভাবার অনুপ্রেরণাটা কোত্থেকে? ধরুন আপনি একজন অভিনেতা হিসাবে বিভিন্ন ধরনের ক্যারেক্টার করেন,
বিভিন্ন সেটে যান, বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে মেশেন, এটি একটি হতে পারে। অথবা আরেকটি হতে পারে হয়তো ভাবনাগত জায়গা থেকে আপনি ব্যতিক্রম, মানে কোনটা? আমি ব্যতিক্রম কিনা সেটা আমি মানে জানি না, তবে যে লেখাগুলো আমি লিখেছি বা বইয়ের যে নামগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, যেরকম রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না, তখন পাঠক সমাবেশ থেকে এই নামটা দিতেই চাচ্ছিলেন না, বলছিলেন যে না দেই। বা কাজের মেয়ে নামটা, যে আপু আপনি একটা নায়িকা, আপনার বইয়ের নাম যদি হয় কাজের মেয়ে, এটা কেমন হয়? তো আমার মনে হয় যে যেখানেই প্রতিবন্ধকতা সেখানেই আমি আরো জোরালো অবস্থান রাখি। আমার মনে হয় না আমি এই নামটাই দিতে চাই। ব্যতিক্রম ভাবনা না, আমার মনে হয় যে আমি মানে আমার কথাটা বলতে চাই আমার লেখায়, মানে যেটা হয়তো অভিনেতা ভাবনা বলতে পারে না অনেক কিছু নিয়ে, সেটা হয়তো লেখক ভাবনা বলতে চায়। সেটা মানে আমার কবিতাগুলো আসলে হয়তো অভিনেতা ভাবনার সাথে নাও মিলতে পারে, তার সোশ্যাল মিডিয়ার ছবিগুলোর সাথে নাও মিলতে পারে। আর একটা মানুষ তো আসলে এক এক রকম, মানে মানুষ তো আজকে একরকম কালকে আরেক রকম, মানুষ তো বদলায়, প্রতি মুহূর্তে বদলায়। আর হয় না আমি আসলে এমন কিছু লিখতে চাই যে কথাগুলো আমি সোসাইটিকে বলতে চাই। আমি কবিতার লাইনে এমন কিছু লাইনই লিখতে চাই যেটা আসলে আমি বলতে চাই আমার সোসাইটিকে, সেটা যেটাই হোক না কেন। তো আমি এই কথাগুলো রাখতে চাই আমার লেখার মাধ্যমে বা আমার পেইন্টিং এর মাধ্যমে। এটার জন্য হয়তো অনেকের ব্যতিক্রম লাগে, কারণ এরকম নায়িকা তো দেখা যায় না, এর জন্য এরকম নায়িকা তো দেখা যায় না, রাইট। এটা একটা। আচ্ছা, আরেকটা বিষয়, মানে লেখালেখি নিয়ে আমার এই প্রশ্নটা মাথায় ঘুরছে এই কারণে, ধরুন আপনি যখন লেখেন, আপনি কবিতা লিখলেন একটা, আপনি একটা উপন্যাস লিখলেন, আপনি একটা গল্প লিখলেন, যাই লিখলেন, লেখক তো প্রথমত আসলে নিজের জন্য লেখে, নিজের জন্য লেখে, নিজের ভাবনাটাকে সে লেখার মধ্যে মুক্তি দিতে চায়, এবং ভাবনাটা যখন লেখায় মুক্তি ঘটলো তখন লেখক চায় পাঠকের কাছে যাক, পাঠক পড়ুক। এই তো ব্যাপারটা, এই রসায়নটা তো কাজ করে মাথায়। তো এই জায়গা থেকে আমার লেখা বেশি মানুষ পড়লো কি কম মানুষ পড়লো, এটা কি আপনার কাছে কোনো বা কি বলে যে মানে কোনো ম্যাটার করে কোন ফ্যাক্টর? আমি চাই আমার লেখা আমার কাজ বেশি সংখ্যক মানুষ দেখুক, মানে এটা আমি একেবারেই চাই। এবং আমি যখন তার জন্য আমি কিন্তু আমার সকল ব্যস্ততার মাঝেও আমি বইমেলায় সময় দেই, আমি অনেক সময় দিই এবং আমি অনেক টাইম থাকি, এবং দেখা যায় যে আমি বইমেলায় কিন্তু অন্য কারোর সাথে 5 মিনিটও আড্ডা দিতে পারি না। আমি একদম মানে আমার প্যাভিলিয়নে থাকি, আমি দর্শকের সাথে কথা বলি, পাঠকের সাথে কথা বলি, আমি প্যাভিলিয়নেই থাকি, আমি কারোর সাথে মানে ইন্টারভিউ দিতে পারি না আমার এরকম অবস্থা। কারণ আমি মনে করি যে এই ভাষার মাসটা এবং এই বইমেলার মাসটা আমি যাতে প্রপারলি টাইম দিতে পারি, এবং পাঠকের সাথে যে আমার দেখা হয়, অনেক পাঠক থাকে যে পাশে বসে কবিতা পড়ছে, পড়ে আবার জিজ্ঞেস করে আপু এই লাইনটা কেন লিখছে। হ্যাঁ, এটা একটু মানে এরকম অনেক কিছু প্রশ্ন চলে আসে, যেটা আসলে মানে অভিনেতা ভাবনা বা নায়িকা ভাবনার দর্শকরা যে প্রশ্ন করতে পারে না, সেটা পাঠক ভাবনার দর্শকের নানান রকমের প্রশ্ন থাকে। তো সেগুলো আমি শুনি, আর আমি এনজয় করি বইমেলা অনেক। আর আমি চাই আসলে যে আমার বই বেশি সংখ্যক মানুষ পড়ুক, তার জন্য আমি দাঁড়িয়ে থাকি, আমি বই বিক্রি করি, আমি তাদের সাথে কথা বলি, কারণ আমি চাই যে আমার লেখা, আমার যে কথাগুলো সেটা তার কাছে যাক, যে আমি কি আসলে বলতে চাইছি, এটা যদি তার কাছে যায় তখনই তো আমার সার্থকতা হবে। তা না হলে তো আর বই ছাপানোর কোনো মানে নাই। তাহলে তো আমি নিজেই দেখতে পারি, আমার নোটসে লিখে রাখলাম, তো আমি দেখলাম, আচ্ছা আমি লিখলাম, ওয়াও ভেরি নাইস। আপনি বলছিলেন না যে আপনার কবিতা পড়ে বা কবিতার লাইনটা কেন লিখলেন আপু, এটা কি বোঝাতে চাচ্ছেন এরকম? হ্যাঁ, আমার একটা ক্যারেক্টার আছে রাই। হ্যাঁ, তো ধরুন এখন আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই রাই কে, হ্যাঁ, এখন আমি তো আর কিছু বলি না, শুধু হাসি। আসলে তো রাই না, এটা সত্যি। আমাকে অনেকে জিজ্ঞেস করে চরিত্রদের নাম, যে আচ্ছা এটা কি আপনি নাকি, এটা কি আপনারই মানে কোনো কাহিনী নাকি? ভাবনা, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। মুছে যায় নাকি প্রেম? না, প্রেম তো মুছে না। প্রেম কিভাবে মুছে? প্রেম তো অনেক গাঢ়, চাইলেও আপনি মুছতে পারবেন না, আমার এটা মনে হয়। প্রেম হচ্ছে ব্রাশ পেইন্ট। প্রেম হচ্ছে কি বলবো, প্রেম জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত দেয় আপনাকে,
আবার প্রেম অনেক কঠিন, ভয়ঙ্কর মুহূর্তও দেয়। তবে প্রেম নিয়েই তো মানুষ বেঁচে থাকে। প্রেমহীন জীবন তো খুব কষ্টের, আর প্রেম গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। গুরুত্বপূর্ণ। প্রেম কি রং বদলায়? অবশ্যই রং বদলায়, কিন্তু যদি ভালোবাসা থাকে তাহলে আপনি চাইলেও রং বদলাতে পারবেন না। আর যেই প্রেম রং বদলায় সেটা আসলে কিছু ছিলই না। আচ্ছা, মানে কি জানি আমরা কখনো বন্ধু ছিলাম না। আমরা কখনো বন্ধু ছিলাম না। আপনার আগামী বইয়ের নাম। আগামী বইয়ের নাম। ভালো। আচ্ছা, মানে কিভাবে বলি কথাটা, মানে কোনটা প্রেম যোগ্য কোনটা প্রেম যোগ্য নয় বুঝবো কিভাবে আমরা? অথবা আমরা কি বুঝি, বা বোঝা কি জরুরি? যেটা প্রেম আসলে সেটা আমরা বুঝি না। রাইট। আমার মনে হয় সেটা আমরা বুঝি না। যে মানুষটা অনেক ভালোবাসছে সেই মানুষটাকে হয়তো আমরা পাত্তা দিচ্ছি না, আর যে মানুষটা ভালোবাসছে না হয়তো তাকে নিয়েই আমরা পড়ে আছি। এরকম হয় অনেক সময়। কিন্তু আমার মনে হয়, আমার ক্ষেত্রে আমি সবসময় ভুল মানুষকে ভালোবাসি। ভালোবাসা প্রেম প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় আমি ভুল মানুষকে ভালোবাসি, বা হয়তো এই প্রেম ভালোবাসার কথা আসলে না আমার এটা কেমন যেন চুপ হয়ে যায়। আমার মনে হয় যে বুঝতে পারি না। আমি একটু হেল্প করি। ধরুন ব্যাপারটা হচ্ছে কি, মানে প্রেম নিয়ে যত কথা বা আমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছি, মানে পুরো ব্যাপারটার মধ্যেই দেখবেন না একটা দহন, একটা না পাওয়ার একটা হাহাকার। মানে আমার কাছে যেটা মনে হয়, প্রেম মানে পাওয়া নয়, প্রেম মানে হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা। মানে সবসময় আকাঙ্ক্ষাটা জিইয়ে রাখা, যতক্ষণ পর্যন্ত আমার না পাওয়াটাই তো প্রেম আসলে। না পাওয়াটাই আসলে প্রেম। মানে না পাওয়াও তো ধরেন একটা ফুল স্টপ। মানে প্রেম মানে কোনো শেষ হয়ে যাওয়া কিছু নয়। একদমই তাই। প্রেম মানে হচ্ছে মানে অনন্ত। তাকে আপনার দেখতেই হবে, বা তার সাথে আপনার, মানে আমরা তো নর নারীর প্রেমের কথাই বলছি, তাই না? Right. তো সেখানে আসলে আমার মনে হয় যে এরকম একটা বিষয় যে আমি যাকে ভালোবাসি তার সঙ্গে আমাকে থাকতেই হবে এমন কোনো কথা নাই। আবার এমনও হয় যে হয়তো তার সাথে আমি নাই, নতুন করে আবার আমি তার প্রেমে পড়তে পারি। হয়তো কখনো তার সাথে আমার দেখাও হবে না, কিন্তু আবার আমি তার প্রেমে পড়লাম। হয়তো আমি আবার তার সাথে প্রেমে আছি, কিন্তু সে হয়তো জানে না, কিন্তু আমি তার প্রেমে পড়তেই পারি। কিংবা আমরা যে না পাওয়াটার কথা বলছি না, মানে এই না পাওয়াটা মানে একেবারেই পাইনি, পাবো না কখনো, এরকম নয়। মানে না পাওয়াটা মানে হচ্ছে এখন পর্যন্ত পাইনি, কিন্তু সামনে পাবো সেরকম একটা আকাঙ্ক্ষা আছে, সেরকম একটা আশা আমি ধরে রাখছি। এটাই হয়তো বা প্রেম। হয়তো অনেক কঠিন। আর সৃষ্টিশীল মানুষের প্রেম তো আরো কঠিন, তাই না? হ্যাঁ অবশ্যই কঠিন। এর জন্যই মনে হয় প্রেম ট্রেম হয় না আমার, ডিফিকাল্ট। না, প্রেম হয় না ঠিক তা হয়তো না, মানে ভুল মানুষের প্রেমে পড়ি। ভুল মানুষের, মানে এটাও ঠিক। আমি ভুল বলে কিছু নেই, কারণ ভুলটা কখন, মানে ভুলটা আমি কখন বলছি, আপনি বলছেন যে ভুল মানুষ, মানে যখন আমি প্রেমে পড়ছি তখন তো আমি তাকে ভুল মনে করছি না। না, আমি তো একটা সময় যে মনে হচ্ছে আমার কোনো না কোনো কারণে এটা হয়তো ভুল ছিল, সময়টা ভুল ছিল। সময়টা ভুল ছিল, কিন্তু যে সময়টা কেটেছে, যে সময়টা আমি প্রেমের মধ্যে ছিলাম তার সঙ্গে, সেই সময়টা তো আর ভুল না। তো ওই সময়টার জন্য তো সত্যি, তার মানে ওইটাই যে মানে প্রেম হচ্ছে সবসময় পাওয়ার আকাঙ্ক্ষা ধরে রাখা। পেলাম তো মেনে নিলাম। মেনে নিলাম, অথবা ধরেন আটপড়ে হয়ে গেল আর পাঁচটা জিনিসের মতোই। হ্যাঁ, মানে প্রেশিয়াস, প্রেমটা খুব প্রেশিয়াস একটা জিনিস। প্রেমটা দারুণ, প্রেমটা সুন্দর, তবে না করলে ভালো। হ্যাঁ, না করলে ভালো। আমার যেটা মনে হচ্ছে, আমরা দুজন আসলে প্রেমের আলাপ নিয়ে খুব বেশি এগোতে পারছি না। না, কারণটা কি বলেন তো? প্রেম নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ। এক্সপেরিয়েন্স খুব খারাপ, এটা একটা বিষয় হতে পারে, অথবা আরেকটা বিষয় হতে পারে যে আমাদের যে প্রেমের যাত্রায় আমাদের যে কথা আছে তা হয়তো আমরা বলতে চাইছি না। আমরা বলতে চাইছি, অথবা এরকমও হতে পারে আমরা বলছি যে আমরা মানুষকে ইন্সপায়ার করতে পারি প্রেম করে। হ্যাঁ না, অবশ্যই মানুষ তো বেশি বেশি প্রেম করুক, মানুষ মানুষকে ভালোবাসুক। আমার না কিছুদিন যাবত একটা জিনিস মনে হয় যে যে ভালোবাসে সে না থেকে যায় জীবনে।
যে আসলে আপনার সাথে থাকতে চাবে সে আসলে থেকে যায়, অনেক কিছুর পরও সে থেকে যায় যদি আপনাকে ভালোবাসে কেউ। যদি আসলেই মন থেকে কেউ ভালোবাসে তখন সে গায়ে হাত তুলতে পারে না। যদি আসলে সে মন থেকে ভালোবাসে সে কখনো বাজে বলতে পারে না, সে কখনো উচ্চস্বরে কথা বলতে পারে না, মানে যে আসলেই আপনাকে ভালোবাসে। তো ওই ভালোবাসাটা যদি আপনি পান তখন আছে তো অনেকে, তাই না, যে মানে ডিপলি ম্যাডলি ইন লাভ, দেখলেও বোঝা যায় তো, তাই না, অনেক বছর একসাথে আছে, ভালোবেসেই আছে। তো ওইটা টের পাওয়া যায়, আর বয়সের সাথে সাথে আমরা টের পেয়ে যাই যে আসলে এই মানুষটা কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে। যে এই মানুষটা ভালোবাসছে হয়তো, কিন্তু কিভাবে ভালোবাসছে, মানে কতটা গুরুত্ব দিয়ে আমাকে ভালোবাসছে সেটা গুরুত্বপূর্ণ। তো ওইটা ঝামেলা হয়ে যায়, কিন্তু যে ভালোবাসে সে গুরুত্ব দেয়, যে ভালোবাসে সে থেকে যায় আর কি। এটা এটা আমি আমার ফিলিং যে থেকে আসলে যায়। থেকে কোনো না কোনো ভাবে তাকে মেনটেন করতে হয় না, যেরকম আমাদের মা বাবাকে তো আমাদের মেনটেন করতে হয় না, তাই না? তো যাকে মেনটেন করতে হয় সে আসলে ভালোবাসা না, সেটা আসলে প্রেম না, কারণ তাকে মেনটেন করতে হচ্ছে। সেটা হচ্ছে একটা ফর্মালিটিস। অ্যাবসলিউটলি ওইটাই। মানে প্রেম তো আসলে কোনো ফর্মালিটিস মানে না। প্রেম জিনিসটা হচ্ছে বাঁধনহীন। প্রেম জিনিসটা হচ্ছে আপনার সঙ্গে আপনার প্রেমিকের দেখা হবে না, আপনার তাতে কিছু সঙ্গে যায় আসে না। প্রেমিকের কথা হবে না, কিন্তু যখনই দেখা হবে, যখনই কথা হবে, তখনই আবার আমরা প্রেমের কথা বলতে বলতে কানের দুল খুলে গেছে, কারণ প্রেমটা একেবারেই যাচ্ছে না আমার সাথে। না না আমি জানি না ঠিক, মানে আমিও বুঝি না, মানে প্রেম জিনিসটা যে যেটা কঠিন। বললেন অনেক কঠিন অনেক জিনিস। কঠিন মানে বিষয়। এটা নিয়ে আসলে কথা বলা যাবে, অনেক অনেক কথা বলা যাবে। কথা বলতে বলতে আমরা হয়তো অনেক কথাকে অনেক জায়গায় নিয়ে যেতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত দুজন মিলেও কোনো আর একটা না, কাজের মানুষদের ক্ষেত্রে প্রেম ক্ষতি করে, এটা একটা সোজা কথা। মানে প্রেম নিয়ে আমরা অনেক কাব্য করতে পারি, অনেক গদ্য করতে পারি, নানান কিছু করতে পারি, কিন্তু একটা সলিড কথা হচ্ছে প্রেম ভীষণ সময় নষ্ট করে। তার মানে হচ্ছে প্রেম হচ্ছে একটা আনপ্রোডাক্টিভ জিনিস। ভীষণ, অ্যান্ড ওভাররেটেড অলসো, Right. না, ভেরি এখানে ওভাররেটেড। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, মানে ধরুন আপনার ইন্টারভিউটা যারা দেখবে তাদের জন্য আমরা একটু বলে রাখি। ধরুন অনেক মানুষ ক্রিয়েটিভদের প্রেমে পড়ে। ধরুন একজন লেখক খুব ভালো লিখছে, খুব ভালো প্রেমের গল্প লিখছে বা প্রেমের কবিতা লিখছে, জ্যোৎস্নায় ভেসে যাওয়া রাতের বর্ণনা দিচ্ছে খুব সুন্দর করে। এখন এটা পড়ে কেউ যদি মনে করেন যে যিনি এটা লিখছেন বা যিনি পর্দায় এরকম একটা অভিনয় করছেন তিনি মনে হয় বাস্তবে ওরকমই, এখন আমি তার প্রেমে পড়লাম, তার সঙ্গে আমি ধরেন একটা সময় কাটাবো এরকম সিদ্ধান্ত নিলাম, বাস্তবে গিয়ে কিন্তু নাও মিলতে পারে। মানে আমি বলতে চাইছি রোমান্টিক লেখক মানে একজন রোমান্টিক অভিনেতা বাস্তব জীবনে রোমান্টিক নাও হতে পারে, ভিলেন হতে পারে, ভিলেন হতে পারে, কিংবা কাঠখোট্টা হতে পারে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, কারণ ওটা তো তার কাজ, কাজ রাইট। ওটা তো তার কাজ। তো আমি যেরকম আমার লেখায় বা আমার ছবি আঁকায় সবাই খুব আমাকে বলে মানে ভেরি সিরিয়াস, মানে অনেক মানে সিরিয়াস টাইপের জিনিসপত্র, আমার অভিনয়, বাট আমি বাস্তব জীবনে ভয়ঙ্কর প্রেমিকা, আমি খুব নর্মাল, ঠিক আছে? এবং আমার মনে হয় যে জীবন থেকে না, মানে ওই যে বললেন না ছোট ছোট জিনিস, ছোট ছোট মুহূর্ত নাই হয়ে যায় যখন আপনি অনেক ব্যস্ত থাকেন, তখন জীবনে অনেক কিছু নাই হয়ে যায়। আর ওই যেটা বলছিলাম, আমার এমন প্রেম পছন্দ, আমার ইচ্ছে করে, এখন আমার মনে হয় আমি এখন প্রেমই করি নাই। এত বছরে আমার এসে মনে হয় যে আমার আসলে প্রেমই ঘটে নাই, কারণ আমার প্রেমিকরা আমাকে সেটা অনুভব করাতে পারে নাই, যাদের সাথে আমার প্রেম হয়েছে তারা আমাকে অনুভব করাইতেই পারে নাই যে আমি প্রেমে পড়েছিলাম কখনো। আমার এরকম প্রেমিক ভালো লাগে যে আমার জন্য মানে মারপিট করবে না, এটা ভুল বললাম, যে আমার জন্য রাজ্য জয় করবে, যে আমার জন্য রাজ্য জয় করবে। আর মেয়েদেরকে না ওই যে মানে ঘোড়ায় আসবে তোমার প্রেমিক, ঘোড়ায় চড়ে আসবে তোমাকে বিয়ে করে, এই সমস্ত ঘোড়ারান্ডা রূপকথার কথা বলে চলে মাথাটা এমন খারাপ করে রাখে না ছোটবেলা থেকে। সিন্ড্রেলা, এইসব হ্যান ত্যান, এই সমস্ত কমিক্স, বারবি অ্যান্ড অল অফ দিস থিংস, এগুলো আসলে এত গন্ডগোল করে দেয় মেয়েদের মাথাকে মানুষ। তারপর বাবারা, আমার বাবা তো আমাকে অনেক স্পয়েল করেছে, মানে আমার বাবা কখনো আমার সাথে জোরে কথা বলে নাই, অ্যান্ড হি লাভস মি লাইক ক্রেজি। তো বাস্তব জীবনে একজন বাবা তার মেয়েকে যেভাবে ভালোবাসে, একটা প্রেমিক তার প্রেমিকাকে তো সেই ভালোবাসা দিতে পারে না হয়তো, মানে আমার হয়তো এক্সপিরিয়েন্স খারাপ হতে পারে। তো আমি সবসময় আমার বাবার মতো কাউকে খুঁজি, আই ডোন্ট নো ওয়াই,
এটা অনেক মেয়েরাই খুঁজে, তার বাবার সাথে মেলাতে চেষ্টা করে, তখন হেরে যায়। তখন মনে হয় যে না, মানে সে তো আমার বাবার মতো না, তখন ঝামেলা হয়। এক্সপেকটেশনটা লো থাকলে ঝামেলা হয় না। আমার এক্সপেকটেশন যদিও খুবই লিমিটেড, ভেরি লিমিটেড, তো আমি খুব প্রেম চাই। আমার ওই মানে ধরাছোঁয়ার বাইরে, মানে আমি এমনি কবি, বাট আমি কাব্যিক প্রেম পছন্দ করি না। আমি সাধারণ প্রেমের ক্ষেত্রে আমি সাধারণ প্রেম চাই। বুঝতে পেরেছি। ওই যে আমি যে কথাটা বলছিলাম যে এখন ধরেন কবি, আপনি খুব রোমান্টিক কবিতা লিখছেন, তার মানে ওই না যে আপনি বাস্তবে যে ওইরকম আমি বা তোমাকে ওইরকম ভালোবাসি সেটা বললামই না, তুমি বুঝে নাও, সরি ইউ হ্যাভ টু টেল মি, রাইট, ইউ নো। সো ওই সব মানুষের সাথে আবার আমার প্রেম হবে না। বুঝতে পেরেছি। আর আরেকটা বিষয় হচ্ছে মানে ধরুন আমরা যেটা বলছিলাম না যে প্রেম নিয়ে আসলে আমরা দুজন আলাপ আলোচনা করে, আমরা দুজন কেন আরো আমাদের থেকে অনেক বড় বড় মানুষ আলাপ আলোচনা করে কোনো একটা প্রেমকে ফেলতে পারেননি, আমরা হয়তো পারবো না, কিন্তু অন্ততপক্ষে এটা বুঝতে পারছি আমি, ধরুন ভাবনাকে পর্দায় দেখে তার প্রেমে পড়ে আসলে লাভ নেই। ভাবনার লেখা পড়ে ভাবনা ওরকম, ওইটা ভেবে ভাবনার প্রেমে পড়ে লাভ নেই। ট্রু। আর হচ্ছে আমি সেদিন আমার এক কাছের মানুষকে বলছিলাম, সে আমাকে একদম স্কুল থেকে চিনে, তো আমি তাকে বলছিলাম যে তোমার সাথে আমার কেন কথা বলতে ভালো লাগে জানো, কারণ তুমি আমাকে চিনো, মানে তুমি সেলিব্রিটি ভাবনাকে চিনো না। এটা আমার সবচেয়ে ভালো লাগার বিষয়, মানে তুমি আমাকে ছোটবেলা থেকে চিনো, তুমি জানো যে আমি কেমন, আমি কি করতে পছন্দ করি। সো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যেরকম আমার যে প্রেমটা, মানে আমার মনে হয় যে কখন ওর সাথে কথা বলবো, এই ক্রেভিংটা, তো ওইটা যদি প্রেমিকের সাথে না থাকে, যে আমি কখন ওর সাথে কথা বলবো বা কখন ওকে একটু দেখবো, ওইটা যখন হারায় যায় তখন আর প্রেমটা থাকে না। বুঝতে পেরেছি। মানে প্রেম নিয়ে আর যত কথাই বলি তল খুঁজে পাবো না, শেষ কথা এটাই, মানুষকে ভালোবাসুক। অ্যাবসলিউটলি, ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না, এবং ভালোবাসা দিয়ে তো সব কিছু জয় করা যায়, ঘৃণা দিয়ে কিছুই করা যায় না। কাজের খবর কি ভাবনা? কান থেকে তো একটা ফিল্ম নিয়ে আসলেন, কি অবস্থা বলেন? খুবই ভালো। কানের যাত্রাটা আমার জন্য খুবই পজিটিভ ছিল, আরও বেশি পজিটিভ ছিল এই কারণে যে কারণ আমি একা গিয়েছিলাম, তাই প্রাপ্তি কারোর সাথে ভাগাভাগি করতে হচ্ছে না। কারণ সবাই জিজ্ঞেস করে তো একা গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, একা কিভাবে করলেন। তো আমার মনে হয় যে আমি যে একা গিয়েছি এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, যে আমি আসলে একাই যেতে চেয়েছি। আপনি মানে একা গিয়েছেন, এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। আর আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কানে আমরা যাচ্ছি, মানে বাংলাদেশ যাচ্ছে, অ্যাবসলিউটলি দীর্ঘদিন ধরে যাচ্ছে, কিন্তু এবার কানে আপনি বাংলাদেশকে যেভাবে তুলে ধরেছেন, এটাকে আমি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখি, এবং এটার একটা তাৎপর্য আছে। শুধুমাত্র আপনার এই কান যাত্রায় আপনি একটা সিনেমা নিয়ে এসেছেন, এটি হয়তো আমাদের বাংলা সিনেমায় আরও একটি সিনেমা যোগ করবে, দর্শক প্রিয় হবে, সে আশা তো আমরা অবশ্যই করি। কিন্তু আপনার কান যাত্রাটা যেরকম গর্জিয়াস হয়েছে, সেটা দেশের অনেক মানুষ, সিনেমা প্রেমী মানুষ যেরকম প্রশংসা করেছে, আমি দেখেছি আমাদের দেশের বাইরের অনেক গণমাধ্যমও এটাকে খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। তো এই কারণে আমি বলছি যে কান যাত্রাটার গুরুত্বটা আমার কাছে এই জায়গাটাতে বেশি। অবশ্যই আপনাকে গিয়েছেন, সেটা তো অ্যাপ্রিসিয়েট করার মতো, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো কান থেকে একটা সিনেমা নিয়ে এসেছেন, সেটার কাজ নিশ্চয়ই শুরু হবে। আর অন্যান্য কাজের কি খবর? যাপিত জীবন মন্ত্রণালয়ে দেখা হয়ে গেছে, সেটা খুব শীঘ্রই আমরা রিলিজ ডেট দিয়ে দিতে পারবো। আর পায়েল যে একটা সিনেমা করছিলাম আমি, সেটা ডাবিং এখনো করিনি, আর 2-1 দিনের শুটিং বাকি আছে, হয়তো গান একটা বাকি আছে। আর এই বছর আমি একটা নতুন সিনেমা সাইন করেছি চারুলতা নামে, সত্যজিৎ রায়ের চারুলতা না, নতুন চারুলতা। তো সেটার আমরা শুটিং করেছি গত ঈদে নিউ মার্কেটে 3-4 দিন। এখন ওই পুরো সিনেমার শুটিংটাই বাকি আছে। আর নভেম্বরে আমার জুনেবিয়ার শুটিংটা হবে, যেটা মালয়েশিয়াতে শুটিং হবে। সো এই তো সিনেমা নিয়েই আছি। আর সিনেমার জন্য একটা মানে আমার স্ট্রাগল চলছে এখন, কারণ আমি আসলে শুধু সিনেমাই করতে চাচ্ছি এখন আপাতত, অ্যান্ড ফিচার ফিল্ম। মানে এমন না যে এখন তো ওয়েব ফিল্মকেও সবাই সিনেমাই বলে, বাট আমার কাছে আসলে সেটাকে সিনেমা লাগে না। আমার কাছে মনে হয় সিনেমা হচ্ছে হলের সিনেমা। তো আমি ওয়েব ফিল্ম করব না তা না, করব, বাট সেখানে অগুরুত্বপূর্ণ কোনো চরিত্রে, যেখানে পুরুষ অভিনেতাই সকল কিছু করছে,
ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে, ফাইট করছে, ভালোবাসছে, সবই পুরুষ করছে, নারীর কিছু অল্প চরিত্র, সেটাতে আসলে আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি সেটাতে হ্যাপি না। এবং আমি ওই ধরনের ওমেন ওরিয়েন্টেড কাজও করতে চাই না যেটার আবার বাজেট অনেক কম, যে নারী নির্ভর গল্প, মেয়েটা অনেক অসহায়, বিধবা, মানে বাজেট খুবই কম, তো এরকম নারী নির্ভর গল্প যে বাজেট খুব কম, তো সেটা আমি করতে চাই না। আমার চ্যালেঞ্জটা অন্য জায়গায়। আমি এখন এটা করতে চাই যে নারী নির্ভর গল্প হবে বা নারী নির্ভর হতে হবে এমন কিছু না, আমি বেস্ট, এটা আমার দরকার কি, আমি গুরুত্বপূর্ণ চরিত্র চাই, যেটা আমি আমার শুরু থেকেই করে এসেছি, আমি কোনোদিন অগুরুত্বপূর্ণ চরিত্র করি নাই। বাট আমি চাই যে কমার্শিয়ালি, যেখানে মানে যেভাবে পুরুষ অভিনেতাদেরকে মানুষ সেলিব্রেট করে সেভাবে আমাকেও করে। বিকজ আপনি যেটা বললেন যে খুব নর্মাল মানুষজন এবার কান সম্পর্কে জানে, এই ভাবনা আছে না, উনি কানে গেছে, সো মানে সবাই অনেক সেলিব্রেট করছে আমার কান যাত্রাটাকে, সবাই, ইচ এন্ড এভরিওয়ান, আই মিন ইন্ডাস্ট্রির বাইরের মানুষ বেশি। অ্যান্ড আমি যেখানে যাচ্ছি সবাই আমাকে জিজ্ঞেস করতেছে, অ্যান্ড দে অল আর ভেরি হ্যাপি যে আমি কানে গেছি। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষ তো আমাকে সেলিব্রেট করে, তো এই সেলিব্রেশনটা আমি আরেকটু বাড়াতে চাই। এবং দ্যাটস ওয়াই আমি মনে করি যে আমার সেই পোটেনশিয়ালিটি আছে যে আমি দর্শককে হলে আনতে পারবো। সো ওয়াই নট যে আমি ট্রাই করবো না যে আমি বিভিন্ন ধরনের সিনেমা করে, তো এটা আমি চাই। এখন আমি আসলে অনেক সিনেমা করতে চাই। বাজেটের কথা বলছিলেন না, এখন ধরুন বাজেটের সঙ্গে বাজেটের একটা সম্পর্ক আছে, তো যেমন ধরুন সিনেমার কথাই বলি, এখন আপনি কতটা বাজেট রাখবেন সেটা করতে গেলে আপনার মাথার মধ্যে বিষয়টা থাকে যে কতটা রিটার্ন আমি পাবো। হ্যাঁ। দিন শেষে আসলে যিনি লগ্নি করেন তিনি তো আসলে এখানে চ্যারিটি করতে আসেননি, একদমই না, তাই না? তো তার কতটুকু রিটার্ন পাবো সেই জায়গাটাতে, তো আমাদের বাজারটা কি আমরা অতটা স্প্রেড করতে পেরেছি? আমি মনে করি পারিনি। কারণ কি আপনার কাছে কি মনে হয় দীর্ঘ এই আমাদের এই? আমার মনে হয় যে আমাদের সততার অভাব আছে। আচ্ছা, সোজা কথায় আমার এটা মনে হয়। আমার মনে হয় যে ওই যে কিমকি দুকের একটা ইন্টারভিউ দেখছিলাম আমি, তো উনি একটা কথা বলছিল যে উনি তো খুব কম ইন্টারভিউ দিচ্ছে, তো ওনাকে সঞ্চালক প্রশ্ন করছে যে আপনার সব সিনেমা হয় কিভাবে, তো উনি উত্তরটা এত সোজা ছিল যে আমি সকল জায়গায় যারা বেস্ট আমি তাদেরকে বসাই, যে সিনেমাটোগ্রাফার বেস্ট আমি তাকে নেই, যে লাইট গ্রাফার বেস্ট আমি তাকে নেই, যে আর্ট ডিরেকশনে বেস্ট আমি তাকে নেই, আমার মনে হয় এই কাজটার জন্য যে বেস্ট আমি তাকেই নিব। সো সব যারা বেস্ট তারা যখন এক হয়ে যায় তখন কাজটা ভালো হয়। তো আমাদের এখানে আমি যদি একা ডিকটেট করতে চাই তখন ডিফিকাল্ট, এবং আমি যদি মনে করি যে আমার সাথে রুমেলের ভালো খাতির এবং আমি সেটাই করব, তখন এটা হবে না। ইউ হ্যাভ টু পিক দ্য গুড পিপল, রাইট, ইউ হ্যাভ টু পিক দ্য ট্যালেন্টেড পিপল। আর ট্যালেন্টেড মানুষদের যেটা হয় কি যে ওই যে সবসময় একটা কথা বলে না যে যারা আসলে জ্ঞানী, যারা ট্যালেন্টেড তারা একা থাকে, তারা সঙ্গবদ্ধ না, যারা ট্যালেন্ট না তারা সঙ্গবদ্ধ। তো আমাদের দেশে অনেক ট্যালেন্ট আছে, আমার যেটা মনে হয় যে একটা জোর লাগবে, মানে একটা বিলিভ লাগবে, ঝাঁকুনি লাগবে, মানে এরকম লাগে আমার যে আমাদের সিনেমা হলে কিন্তু এখন মানুষ আসছে। আগে মানুষ বলতো সিনেমা হলে মানুষ আসে না, এখন মানুষ হলে আসে। কিন্তু আমিও এরকম অনেক সিনেমা দেখতে যাই যেটা আমার মনে হয় এটা হলের সিনেমা না, আমার ৩,০০০ টাকা লস হয়ে গেল। এটা হ্যাঁ ঠিক আছে, এটা আমি আমার বাসায় বসে ল্যাপটপে দেখতে পারি, বা এখন তো ওয়েব ফিল্মগুলোও হলে রিলিজ দেয় ২-১ দিনের জন্য, সেটা তো দরকার নাই। মানে সিনেমা তো ইট হ্যাজ টু বি সিনেম্যাটিক, মানে কারণ যেহেতু আমাদের অভ্যাসটা কম ছিল, তো দর্শককে তো আপনার প্রথমে অভ্যাসটা করতে হবে ভালো ভালো কাজ দিয়ে। হ্যাঁ, এখন আপনি আশা করতে পারেন না যে আপনি যে সিনেমা বিলিভ করেন, এখন আপনার সিনেমা প্যারাডিসও পছন্দ হয়েছে, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ সিনেমা প্যারাডিসও দেখছে, রাইট, তাই না? এখন সিনেমা প্যারাডিসও তো সিনেমা প্রেমীদের জন্য অনেক ইম্পর্টেন্ট সিনেমা, তাতে কিছু যায় আসে না, ইউ নো, মানে আমাদের তো দর্শকের জন্য কাজ করতে হবে, সো সেটাও করতে হবে, দর্শকের জন্য কাজ করতে হবে। এবং একটা জিনিস ফিল্ম স্কুলে পড়ায় এবং সবাই বিশ্বাস করে যারা গ্রেট ফিল্ম মেকাররা, যে দেশের কমার্শিয়াল সিনেমা সুপার হিট না হতে থাকে সেখানে কিন্তু প্যারালাল সিনেমা দাঁড়াতে পারবে না, পারবে না, কারণ মানুষের তো অভ্যাসটা চলে যাবে। এক্স্যাক্টলি, সো প্যারালাল সিনেমা তখনই দাঁড়াবে যখন আসলে আপনার কমার্শিয়াল সিনেমা অনেক বেশি সুপার হিট হবে, যখন এটাই নিয়ম, এটাই সূত্র। বুঝতে পেরেছি, অনেক আলাপ করলাম ভাবনা, একটা বিকাল আপনার সঙ্গে কাটলো, খুব ভালো কাটলো, যদিও গরম একটু বেশি ছিল। না, আমার আপনার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে এই কারণে, কারণ খুব র্যান্ডম প্রশ্নের আমরা মুখোমুখি হই তো সব সময়, মানে আমরা যারা স্ক্রিনের সামনে কাজ করি, তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে খুব অসহ্য লাগে, কারণ একই প্রশ্ন।
আর আপনার সাথে আসলে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হই, তখন আসলে কথা বলতে আরাম লাগে, সময়টা কেটে যায়। ভাবনা অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ও আপনাকে ধন্যবাদ আর কিছু নাই, আপনি আমি খুব কাছের মানুষ। অ্যাবসলিউটলি। তো তারপরেও যেহেতু ধন্যবাদ টেলিভিশনের দিতে হয়, দর্শকদের জন্য, টেলিভিশনের দর্শকদের জন্য এবং আপনাকে তাদেরকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ দেখার জন্য। দেখার জন্য। ঈদ মুবারক। ঈদ মোবারক।